গীতা পড়লে কোনো এটা নয় কি আমার একটা বই পড়া হয়ে গেছে মানে একটা টিক হয়ে গেল কি আমি গীতাটা জানি। গীতাটা জানলে হয় না। যে গীতা পড়েনি ও কোনোদিনই জানতে পারবে না কি গীতাটা কি আছে। সো গীতা টেলস ইউ দ্য রুলস অফ লাইফ। শুধু মাইন্ডে কত ভাগ আছে সেটা কেউ বলে না। আমার হয়তো আমার বডি পুরো স্টিল আছে কিন্তু আমার মাইন্ড হাজার দিকে পালাচ্ছে, দ্যাট মিনস আমার মাইন্ড স্ট্রেসে আছে। বাইরে যা চলছে চলতে দাও, ভিতরে তোমার এক শান্ত হতে হবে আর ভিতরে কোনো যুদ্ধ হতে মানে চলতে দাও না। আজকে 25 বছর আগে স্ট্রেস বলে কিছু ছিল না, ছিল না। এখন স্ট্রেস মানে তো কমন নাও, এখন ডিপ্রেশন কমন হচ্ছে আস্তে আস্তে। এটা গীতা ইজ আ পার্ট, ফিলসফিক্যালি ইট ইজ আ পার্ট অফ বেদান্ত। কৃষ্ণই বলেছেন এটার কি গ্যারেন্টি। সো ইটস অ্যান এক্সপিরিয়েন্সিয়াল বুক, নট আ বুক অফ ফেথ লাইক উই সে। কি আপনি একটা কাজ উইদাউট এনি টেনশন করতে পারবেন, এর থেকে বড় মিরাকল আমার হিসাবে নয়, প্র্যাকটিক্যাল মিরাকল। প্রবলেম ইজ নট উইথ দ্য এক্সপেকটেশন, দ্য প্রবলেম ইজ উইথ দ্য অ্যাকসেপ্টেন্স অফ হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ। দুটাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা বলছে গীতা। সায়েন্সই বলেছে অনেক লাইট ওয়েভস আছে যে আমরা দেখতে পারি না। বাইরেটা কি আছে, যেরকম সায়েন্স আপনাকে লাইট ওয়েভ সাউন্ড ওয়েভের ব্যাপারে বলছে, ওইভাবে গীতা আপনাকে জীবনের ব্যাপারে বলছে কি এর উপরে কি আছে। হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার, হাউ টু হ্যান্ডেল রিলেশনশিপ ইস্যুস, হাউ টু হ্যান্ডেল লসেস, বিকজ দিজ আর ইনএভিটেবল। মানে এটা হবেই হবে। লোভটা প্রবলেম নেই, লোভের সঙ্গে আসক্তিটা প্রবলেম। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখেই নিয়েছেন আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন নিশান্ত ভাল্লোটিয়া স্যার। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে উনি একদিক থেকে যেমন বিখ্যাত মানের আমাদের কলকাতার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার সঙ্গে উনি কিন্তু একজন রিসার্চার অলসো, এবং উনি একজন খুব বড় অথার। তো আমি প্রথমেই জিজ্ঞাসা করবো, যেহেতু আমি আপনার ব্যাপারে অনেকটাই জানি, যে সেটা হচ্ছে আপনি তো দীর্ঘদিন ধরে গীতা নিয়ে স্টাডি করছেন এবং এটা নিয়ে আপনার একটা এনজিও অর্গানাইজেশন অবশ্যই আছে, এবং আপনি একটা সোশ্যাল সার্ভিস করে যাচ্ছেন গীতার উপর। তো এই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু বলেন যে হঠাৎ করে এরকম একটা মাথায় প্ল্যান এলো কিভাবে? শিওর। প্রথমে আমার একটা বাংলাটা অত পরিষ্কার নেই, সো ফার্স্ট অফ অল ওর জন্য ক্ষমা চাইছি। যা ভুল চুক যদি হয় ক্ষমা করবেন। কোনো কোনো সময় মাঝখানে যদি একটা ইংরেজি বা আপনি আরামসে ইংরেজি এলে ইংরেজি, হিন্দি এলে হিন্দি, কোনো অসুবিধা নেই, বাট আপনি যথেষ্ট ভালো বাংলা বলেন। থ্যাংক ইউ। সো কোনো একটা যদি লাইফে আমরা কিছু ইনিশিয়েটিভ করি না, কোনো এনজিও হোক বা যাই হোক, যদি নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি ওটা জন্ম নেয় তাহলে ওর একটা পারপাসফুল একটা মানে থাকে। সো আমারও একটা লাইফ থেকেই এই জিনিসটা বেরিয়েছে। তো আমার এখন বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, কিন্তু 3 বছর আগে অবধি আমি জানতাম না কি গীতা কি, বা আমরা ভাবতাম কি হ্যাঁ গীতাটা আমরা জানি। কেন আমরা মহাভারত সব ছোটোবেলা থেকেই শুনেছি, কৃষ্ণ স্টোরি ছোটোবেলা থেকেই প্রায় জানি। তো ওই কারণে একটা ধারণা চলে আসে কি আমরা গীতাটাও জানি। প্লাস কোনো সোশ্যাল মিডিয়া খুলবেন, ওখানে হাজার লোক বলে যাচ্ছে গীতাতে এইটা লেখা, গীতাতে একদম সব জায়গাতে গীতার একটা স্ট্যাম্প থাকে। হ্যাঁ, ওটা আছে কি না কেউ জানে না, কিন্তু শুধু মানুষ বলে যায়। তো আমরা একটা ধারণা করে নিই কি আমরাও জানি কি গীতাটা কি, কিন্তু আর আমার সঙ্গেও তাই ছিল। বাট যে গীতা পড়েনি ও কোনোদিনই জানতে পারবে না কি গীতাটা কি আছে। তো আমার একটা পার্সোনাল লাইফে একটা লো ফেজ চলছিল। তো আমার একটা বন্ধু ছিলেন, আছেন, উনি বললেন কি তুমি গীতা পড়ো। আমি বলি গীতা পড়ে কী হবে, জানি গীতায় কী লেখা কি না, না তুমি পড়ো। তো উনি আমাকে অনেক পুশ করলেন। তো সেটার জন্য ওনার অনেক ধন্যবাদ কি উনি অ্যাকচুয়ালি পুশ করলেন। নাহলে একটা মানুষ কেন একটা লাইফে গীতা পড়বে বা পুশ করবে, ঠিক আছে আমি আপনার বন্ধু আছি, আমি আপনাকে একটা অ্যাডভাইস দিয়ে দিলাম, মানা না মানা আপনার ব্যাপার। বাট দ্য পারসন ওয়াজ কাইন্ড ইনাফ কি না শুধু অ্যাডভাইসটা না দেওয়া, পুশও করলেন কি না পড়ো। আর যখন পড়লাম তখন পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেল। তো তাতে কি আপনার সেই লাইফ থেকে অনেকটা বেটার? হ্যাঁ, পুরো মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যায়। আর নট অনলি নোয়িং দ্য গীতা, বাট গীতা ইজ নাথিং বাট লাইফের ব্যাপারে কি জীবনটা কি। তো যখন গীতা জানবেন, শুধু গীতা পড়লে কোনো এটা নয় কি আমার একটা বই পড়া হয়ে গেছে মানে একটা টিক হয়ে গেল কি আমি গীতাটা জানি। গীতাটা জানলে হয় না, গীতাটা লাইফে প্র্যাকটিস করলে ওই জিনিসটা আসল বেনিফিট। আচ্ছা, আরেকটু বেসিক লেভেল থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি জেনারেলি যখন মহাভারত দেখেছিলাম, যে গীতাটা কি অ্যাকচুয়ালি এই মহাভারতে শ্রীকৃষ্ণ যে বাণীটা দিয়েছিল সেটাই তো গীতা। হ্যাঁ, মানে দুটো কি একই?
না, বাণী উনি যা দিয়েছেন, কিন্তু কোন সময় দিয়েছেন, গীতা ইজ অনলি ফর ওয়ান পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, যখন আপনার মহাভারত ব্যাটেলটা আসলে আরম্ভ হচ্ছে, আর অর্জুন যখন ডিসিশন ক্রাইসিসে ভুগছে, হ্যাঁ, যখন দুটো আর্মির মাঝখানে গেছে, তখন ওনার একটা প্যানিক অ্যাটাক, যা মডার্ন টাইমে আমরা বলি, হি ফেসড আ প্যানিক অ্যাটাক। আরে ভাই, আমি কি করে আমার নিজের ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করব? হাউ ক্যান আই কিল মাই ওন গ্র্যান্ডফাদার? আমার গুরু আছে, আমার ভাই বোন আছে, আমি কি করে এনার সঙ্গে যুদ্ধ করব? আমার দরকার নেই এরকম যুদ্ধ করা, এরকম কিংডম নেওয়া, এরকম রাজ্য নেওয়া আমার দরকার নেই। আমি কিছু না পেলেও ভিখারি জিন্দগি আমি করে নেব। তখন কৃষ্ণ ওনাকে যা বলেছিলেন, কি ওনাকে জীবনটা জ্ঞান দিলেন, কি জীবনটা কি, তুমি কে, তোমার ধর্মটা কি আছে, আর ওই পুরো জিনিসটা, ওই পুরো বাণীটাকে গীতা বলা হয়। দ্যাট ইজ, গীতা ইজ অনলি 700 ভার্স, অনলি 700 ভার্সেস। 700 ভার্সেস মানে 2 লাইন করে একটা ভার্স, মানে মাত্র 1400 লাইনের গীতা আপনার স্টার্ট থেকে এন্ড। দ্যাট ইজ অল গীতা, অল অ্যাবাউট। মহাভারত আছে আপনার বড় গ্রন্থ, ওটা প্রায় 1 লাখ ভার্সেস আছে, আর গীতা ইজ অনলি 700 ভার্সেস। তো ওই পার্টিকুলার 700 ভার্সেই সব কাহিনী শেষ। 18 চ্যাপ্টারে ওই 700 ভার্স আছে, অ্যান্ড দ্যাট উইল অনলি ট্রান্সফর্ম দ্য লাইফ, জাস্ট লাইক অর্জুনের লাইফ ট্রান্সফর্ম হয়ে গেল, থট প্রসেসটা ট্রান্সফর্ম হয়ে গেল, সেইটা আমাদেরও হয়ে যায়। একটু যদি মানে এক্সাম্পল দিয়ে আমাদের দর্শক বন্ধুদের আপনি বলেন যে শ্রীকৃষ্ণ যে বাণীগুলো দিলেন, তাতে অর্জুন কোন ডিসিশনটা নিল এবং যার জন্য কি হলো? সো একটা হচ্ছে স্টোরি, কি অ্যাকচুয়ালি হলো। যেরকম ও বললো, ভাই আমি কি করে আমার লোককে মারবো, আমার ভাইদের মারবো, আমার ভাইয়ের সব যা ওয়াইফ আছে ওরা বিধবা হয়ে যাবে, ওদের বাচ্চাগুলো অরফান হয়ে যাবে, অনাথ হয়ে যাবে, আমি কি করে এটা করব? পরে যখন যুদ্ধর পরে যখন ওদের সঙ্গে আমি দেখা করব, ওরা কি ফেস করবো, তো লোক ক্যা কহেঙ্গে, इसको বলতে না, মানুষ কি বলবে, সোসাইটি কি বলবে, ওই একটা চলছিল। সো অল দিস ওয়ার এক্সকিউজেস অফ অর্জুন। ও যা আমরাও যদি লাইফে আপনি দেখবেন, কোনো একটা আউট অফ কমফর্ট জোনের জিনিস আসলে আমরা বলি আর পরে করি, এখন না করাটাই ভালো। তো ওই জিনিসটা থেকে আমরা একটু পিছিয়ে আমরা ভাবিও যে ইনফ্যাক্ট লোকে কি বলবে, আমরা অনেক কিছুই কিন্তু ডিসিশন নেওয়ার সময় ভাবি এ বাবা ফ্যামিলির এরা যদি কিছু বলে, লোক কি বলবে, এটা এক কথা তো হয়ে গেল কি লোক কি বলবে। সেকেন্ড আছে, যদি লোক নাও থাকে, আমাদের পার্সোনালি কিছু একটা জিনিস আসছে যে আমরা জানি কি একটা কষ্ট হবে, তো আমরা চাই কি এর পরে দেখা যাবে, এখন ছাড়, এখন যাকে বলা যায় পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স, মানে আমরা যত সরল রাস্তাটা আছি আমরা আগে ওখান থেকেই যেতে চাই, কিন্তু ওখানে কিছু হয় না, দের ইজ নো গ্রোথ হবে। এটার সলিউশন কি আছে গীতাতে? সলিউশন দেখুন, গীতাতে কি সলিউশন এখানে বলা যাবে না, ওর জন্য আপনাকে গীতাটা নিজে পড়তে হবে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলতে পারি কি করে এটা আপনাকে হেল্প করতে পারে। ধরুন এখন ফুটবলের এনভায়রনমেন্ট চলছে, জাস্ট ফাইনাল শেষ হয়েছে, এখন ফুটবল হচ্ছে মানে কি একটা নিয়ম কানুন রুলস আছে। এর জায়গা যদি আমি আপনাকে বলে দিই, আপনার কিছু না, 22 জন আছে মাঠে আর বল আছে, এখন যাও, কোনো রুল বলা হয়নি, কোনো সিস্টেম বলা হয়নি, কিছুই না, কোনো পেনাল্টি গোল ফোল কিছুই বলা হয়নি, শুধু মাঠে 22 জনকে একটা বল দিয়ে ছাড়া হয়ে গেছে। এখন ওই 22 জন বলে কি করবে? প্রত্যেকেই নেওয়ার চেষ্টা করে মারামারি করবে, জানে না কি আছে, কেন বলটা দেওয়া আছে, কি জন্য এটা আছে, কেউ জানে না। তো কি হবে? সব মারামারি হবে, টেনশন হবে, ঝগড়া হবে। তো এটা হচ্ছে আমাদের লাইফ, আমরা ওই রকমই আছি। আমরা একটা বলে 22 জন যেরকম ওখানে গিয়ে ছেঁড়া হয়ে গেছে, আমরাও এরকমই আছি। উই ডু নট নো কি লাইফটা কি। এখন যদি আমি বলে দিই না ভাই ওই 22 জন তোমরা 11 জন এক টিমে আছো, 11 জন এক টিমে আছো, আর দুটো গোল আছে, তোমাদের পারপাস হচ্ছে এই বলটাকে গোলে করা, আর এইগুলো নিয়ম আছে। এখন কি হলো? এখন গেমে একটা মজা আসলো, যে আগে টেনশন ছিল, স্ট্রেস ছিল, সেটা এখন আপনি যখন রুল জেনে গেলেন তখন একটা মজায় আপনি করছেন। আমাদের লাইফও তাই, আমরা লাইফে রুলস জানি না, রুলস না জেনে আমরা মাঠে খেলছি বা মাঠে বল নিয়ে কিছু করছি, খেলছি কেউ না সেটাও আমরা জানি না।
So Gita tells you the rules of life. ওকে, এটা একটা বিরাট বড় কথা বললেন। হ্যাঁ, সো গীতা উইল গিভ ইউ দোজ রুলস অফ লাইফ কি যা আপনার কারেন্ট লাইফ একটা নন স্ট্রাকচার্ড ওয়েতে আছে ওটাকে কিভাবে স্ট্রাকচারে নিয়ে আসা যায়, আর আপনার পারপাসটা কী আছে লাইফে, আর কি করলে আপনার লাইফটা টেনশন ফ্রি হবে, স্ট্রেস ফ্রি হবে। বাইরের কিছু চেঞ্জ হবে না, সে যে যা চলছে ওরকমই চলবে, নাথিং উইল চেঞ্জ আউটসাইড, কিন্তু আপনার ভিতরে জিনিসটা দেখাটা পুরো জিনিসটা পাল্টে যাবে। একটা সিম্পল এক্সাম্পল দিই কি যখন আমি বলছি মাইন্ডটা চেঞ্জ হবে বা দেখার অ্যাটিটিউডটা চেঞ্জ হবে, ধরুন আমরা এখান থেকে দেখছি এটা নাম্বার 6 লাগছে, 6 আমার ভালো লাগে না, কিন্তু এখন কি করব আমি, আই এম জাস্ট চেঞ্জিং মাই পার্সপেক্টিভ। আমি যদি ওটাকে ঠিক করে দেখি ওটা অ্যাকচুয়ালি 6 নয় 9 আছে, নাম্বারটা কিছু চেঞ্জ হলো, লেখাটা কিছু চেঞ্জ হলো, নিজের পজিশনটা শুধু চেঞ্জ করলাম, আমার শুধু দৃষ্টিকোণ যা বলা হয় ওটা চেঞ্জ হয়ে গেল, ওটা দিয়ে আমার শান্তি এসে গেল। সো গীতা ইজ অল অ্যাবাউট আপনার যা কষ্ট আছে জীবনে ওর থেকে কী করে উপরে ওঠা যায়। এর মধ্যে রিলিজিয়াসের কোনো ব্যাপারই নয়। এটা ফার্স্ট পয়েন্ট যা আছে কি অ্যাকচুয়ালি আমরা এটাকে রিলিজিয়াস বই মানি বলে এটাকে আমরা পড়ি না, আমরা এটাকে মাথায় লাগাই, প্রণাম করি, সব কিছু করি, বাট যেহেতু এটা রিলিজিয়াস বুক বলা হয়ে গেছে, এটাকে পড়তেও হবে, একে বুঝতে হবে, আর এটা আমরা লাইফে অ্যাপ্লাইও করতে পারি, এই জিনিসটা কোনোদিন মাথায় আসেনি। তাহলে আপনি কি বলছেন গীতা হিন্দু ছাড়াও মুসলিম, খ্রিস্টান, এটা about life আছে, সবাই পড়তে পারে? সবাই পড়তে পারে। এর মধ্যে কোনো পুজো লেখা নেই কি এভাবে পুজো করতে হবে, এই সকালে এরকম উঠতে হবে বা এই করতে হবে, কোনো রিচুয়ালিস্টিক কিছুই নেই। ইট ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং এই বডিটা কী, অ্যান্ড বডি ডাজ নট মিন বায়োলজিক্যালি, বডি মিনস এনার্জি ওয়াইজ, যা আমাদের কোনো সায়েন্স পড়ায় না, কোনো স্কুল পড়ায় না। বায়োলজিক্যালি আমাকে পড়িয়ে দেবে আমার এইখানে এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট, কিন্তু ওটা ফাংশন করছে কী করে। আর আমাদের যা ব্রেন আছে, মাইন্ড আছে, আমরা ওটা শুধু ব্রেন মাইন্ড বলে ক্লোজ করে দিই, কিন্তু মাইন্ডে কত ভাগ আছে সেটা কেউ বলে না। ঠিক, মন, বুদ্ধি, চিত, অহংকার, এটা বাংলায় কী করে বলবো আমি জানি না, কিন্তু মন মানে মাইন্ড, বুদ্ধি মানে ইন্টেলেক্ট, চিত মানে ইউর এন্টায়ার মেমোরি, নট অনলি ফ্রম দ্য সোল মেমোরি যাকে বলা হয়, নট অনলি ফ্রম দিস লাইফ বাট ইফ ইউ বিলিভ ইন মাল্টিপল লাইফস অ্যান্ড এভরিথিং টুগেদার, অ্যান্ড অহংকার আওয়ার ইগো। হাউ ডাজ এই চারটা জিনিস কীভাবে আপনাকে লাইফটাকে ইম্প্যাক্ট করে এটা আমরা কোনোদিন ভাবিনি, বাট ওটা প্রত্যেকটা লেয়ারটা আলাদা। অ্যান্ড ওয়ান্স উই আন্ডারস্ট্যান্ড কি হ্যাঁ এই 4 লেভেলে আমরা অপারেট করছি, তখন আপনি যখন একটা কাজ করবেন ও করাটা পুরো জিনিসটাই পাল্টে যাবে। একই কাজ করবেন, হোয়াট কেউ গীতা বলবে না কি কী করা, কীভাবে করা, এটা গীতা আপনাকে বলবে। আচ্ছা, গীতার এই যে শ্লোকগুলো আছে বিভিন্নভাবে, আমি যদি একটা তুলি, মানে সেটা হচ্ছে এই শ্লোকগুলো তো প্রত্যেক মানুষ নিজে আলাদা আলাদাভাবে নিজের মতন ইন্টারপ্রিটেট করতে পারে, আমি আমার মতন করে ভেঙে এটার আমি আমার এই মানে বুঝলাম। তো আপনার কাছে গীতার মধ্যে সবচেয়ে ভালো ভ্যালুয়েবল পয়েন্ট কোনটা মনে হয়? দেখ, আগে যে আপনি পয়েন্ট বলেছেন সেটা একটু বুঝিয়ে দিই। ধরুন এটা আপনি দেখছেন গীতা, বলবেন এটা অত অল্প ছোট কী করে আছে, আপনি বাজারে তো দেখবেন মোটা মোটা হয়। তো গীতা যেরকম আমি আপনাকে বললাম কি ইটস অনলি 700 ভার্সেস, মাত্র 700 ভার্স আছে, মানে 1400 লাইন, তো সেটা এর মধ্যে আছে। তো গীতা একে বলা হয় গীতা অ্যাজ ইট ইজ। অ্যাজ ইট ইজ মানে এর মধ্যে শুধু 700 ভার্স যা আছে সংস্কৃতে আছে, আর এই যেহেতু বাংলা আছে এর মধ্যে ওর ট্রান্সলেশন ইন বেঙ্গলি। ওইভাবে আপনি হিন্দি, ইংলিশ, অল ল্যাঙ্গুয়েজেস ট্রান্সলেশনস আর অ্যাভেলেবল। কিন্তু যখন আপনি শুধু অ্যাজ ইট ইজটা পড়বেন, ইভেন ইফ ইট ইজ ট্রান্সলেটেড, মানে শুধু ট্রান্সলেশনটাও যদি পড়েন, আপনি ডিপার মিনিংটা বুঝতে পারবেন না। এই জন্যে যা মোটা বই হয় ওর মধ্যে অথারের কমেন্ট্রি থাকে, ওকে, এই জন্য অত মোটা হয়ে যায়। আর যেহেতু এটা অ্যাজ ইট ইজ আছে, আমরা পিছনে এনার রেফারেন্সেসটা দিয়েছি যারা এক্সপার্টস আছে, তো ওদেরকে আপনি শুনতে পারেন। এখন তো ইউটিউবের, সোশ্যাল মিডিয়ার সব শেষে, তো এদের ইনফ্যাক্ট আমাদের ডেসক্রিপশনে লিংকও দেওয়া থাকবে, আপনারা পেয়ে যাবেন এটা থেকে। তো এনাদের লেকচার সব রেফারেন্সেস পিছনে দেওয়া আছে। তো একটা যা মানে আমরা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মাস্টারজি বলে আছে, তো ওনার ইউটিউবে যাবেন, ওনার লেকচারগুলো আছেন, শুনবেন, সেটা দিয়ে আপনার জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এখন আপনি কি জিজ্ঞেস করলেন যে আপনার কাছে সবচেয়ে ভ্যালুয়েবল পয়েন্ট কোনটা মনে হয়? না, পয়েন্টটা দেখুন, গীতা তো অত ছোট আছে, মানে স্বামী বিবেকানন্দ বলেছেন
আই উইল ট্রান্সলেট ইন ইংলিশ, আমি ঠিক বাংলায় বলতে পারবো কি নাকি জানি না। সো গীতা, অ্যাজ স্বামী বিবেকানন্দ সেড, ইজ আ বুকে অফ ফ্লাওয়ার্স। মানে Which is- একদমই একটা ফুলের গুচ্ছ যাকে হ্যাঁ। বলে, যার মধ্যে অসংখ্য ভালো ফুল আছে। handpicked by Sri Krishna himself from the garden of Upanishads. মানে উপনিষদের মতন একটা সমৃদ্ধ বাগান থেকে শ্রীকৃষ্ণ নিজের হাতে ফুলগুলো তুলে যে বুকেটা বানিয়েছে। হ্যাঁ। So this is, you can say in the modern terms, T20 version of the cricket of Upanishads. মানে পুরো ভাস্ট নলেজ থেকে আমি একদম হ্যান্ডপিক করে 700 ভার্স নিয়ে আপনাকে দিয়ে দিয়েছি। কি this একদম is ক্রিপস crisp. জিনিসটা একদম। তো এখন এর মধ্যে আরো দু একটা সিলেক্ট করাটা খুব চাপ। সো দিস ইটসেলফ ইজ আ ভেরি কনসাইজ ভার্জন। বাট একটা যে আমাকে ভালো লাগে, আগেন আই এম নট নিদার সংস্কৃত না বাংলায় বলতে পারবো, আই ক্যান সে ইট ইন ইংলিশ, যা আমার সঙ্গে সবসময় চলে। একদম। A wise person sees action in inaction and inaction in action. এখন এটা কনফিউজিং, অ্যাকশন ইনঅ্যাকশন করেই চলে আছে। লেটস ব্রেক ইট আপ। ওয়াইজ পার্সন মানে একটা সিদ্ধ পুরুষ, সিজ অ্যাকশন ইন ইনঅ্যাকশন, মানে আমি ইনঅ্যাকশনে আছি, মানে কিছু করছি না, বাট আই ক্যান সি এ লট অফ অ্যাকশন হ্যাপনিং। আর উল্টোটাও আছে কি ক্যান সি এ লট অফ ইনঅ্যাকশন, মানে আমি হয়তো অনেক কিছু করছি কিন্তু আমি কিছু তবুও দেখছি না কি অ্যাকচুয়ালি কিছু হচ্ছে। এর মানেটা কি হলো? সো অ্যাকশন ইন অ্যাকশন মানে আমি ভাবছি কি স্পিরিচুয়ালিটি মানে আমি বসে বসে ধ্যান করছি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা, এটা ইন অ্যাকশন হলো, বডি কিছু করছে না, বাট মাই মাইন্ড হয়তো 1000 দিকে দৌড়াচ্ছে। ঠিক। সো ওটার কোনো লাভ হলো না। আমার বডি পুরো স্টিল আছে কিন্তু আমার মাইন্ড 1000 দিকে পালাচ্ছে, দ্যাট মিনস আমার মাইন্ড স্ট্রেসে আছে, টেনশনে আছে। তো শুধু বসে বসে কিছু হবে না। মানে অযথা চিন্তা করো না, অযথা মানে অ্যাবরাপ্ট কিছু ভেবে লাভ নেই। মানে মানুষ কি আছে না, ভাবে কি বাইরে থেকে আমি এটা করব ওটা করব, মানে আমার মন শান্ত হয়ে যাবে। এই গীতাটা একদম উল্টো বলছে কি ওটা দিয়ে হয় না। একটা শীত পুরুষ যা আছেন উনি দেখে নেবেন কি আপনি যদি ধ্যান মুদ্রাতেও আছেন, ও জেনে যাবে কি আপনার মাইন্ডে কিন্তু হালচাল আছে, আপনার স্ট্রেস টেনশন চলে যাচ্ছে। উল্টোটাও হয় কি ইন অ্যাকশন, মানে হয়তো আমি অ্যাকশনে আছি, 1000 জিনিস করছি কিন্তু আমার মাইন্ডের মধ্যে কোনো অ্যাকশন নেই, মাইন্ডটা আমার শান্ত এবং ফোকাসড, একটাতেই ফোকাসড, টেনশন নেই। ফোকাস টেনশন বলুন, টেনশন স্ট্রেস কিছু নেই। সো হোয়াট ইজ গীতা? ওয়্যার ইজ গীতা? গীতা ইজ গিভেন ইন আ ওয়ার সিচুয়েশন, একটা যুদ্ধ সিচুয়েশনে দেওয়া আছে। তার মানে এটা কি আছে? কৃষ্ণ অর্জুনকে কি বলছেন কি তোমার বাইরে হয়তো যুদ্ধ চলছে, ভিতরে তোমার কিছু ভিতরে যুদ্ধ করাটা নেই, রেখো না। হ্যাঁ, বাইরে যা চলছে চলতে দাও, ভিতরে তোমার এক শান্ত হতে হবে, আর ভিতরে কোনো যুদ্ধ চলতে দাও না। সো অ্যাকচুয়ালি গীতা যা আছে ওটা অর্জুন শুধু আমাদের রিপ্রেজেন্টেটিভ, ইট ইজ অ্যাকচুয়ালি ফর অল অফ আস। আর আমাদের যা মহাভারত চলছে ওটা আমাদেরই মহাভারত, যা আমরা ডেইলি লাইফে যা আমাদের সঙ্গে যা স্ট্রাগল হয়, যা আমরা ডেইলি ডিসিশন নিই, এটা করব না ওটা করব, ওটা আমাদের ইনার কনফ্লিক্ট, ইনার ব্যাটেল। তো গীতা অর্জুনকে শুধু রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি আমাদেরকেই দেওয়া হয়েছে কি আপনাদের ডেইলি ব্যাটেলটা আপনারা কিভাবে ওটাকে সামলাবেন, কিভাবে আপনাদের থট প্রসেস থাকা উচিত, যেহেতু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন না হয়। এখন আপনি ভাবুন আজকের লাইফের কি হয়ে গেছে, 10 বছরের বাচ্চারা সুসাইড করছে, অ্যান্ড ডেইলি উই আর হিয়ারিং নিউজ অফ সুসাইডের নিউজটা বেড়েই গেছে। 3-4 দিন আগেই শুনলাম একটা ইউপির কনস্টেবল পেটে ব্যথার জন্য লিভ অ্যাপ্লাই করলো, পেলো না, সুসাইড করে নিল। Why is this happening? আজকে স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি হ্যাজ বিকাম আ ভেরি কমন থিং। আজকে 25 বছর আগে স্ট্রেস বলে কিছু ছিল না। এখন স্ট্রেস মানে তো কমন, নাও এখন ডিপ্রেশন কমন হচ্ছে আস্তে আস্তে। আর ডিপ্রেশনের নেক্সট লেভেল হচ্ছে সুসাইড। সো যেরকম 25 বছর স্ট্রেস ওয়াজ নট কমন, আজকে কমন আন্ডারস্টুড আছে। এখন আজকে থেকে হয়তো 10 বছর পরে ডিপ্রেশনটা কমন আন্ডারস্টুড হয়ে যাবে কি যা মানুষ ডিপ্রেশনে নেই, হি ইজ দ্য অড ওয়ান আউট, আর ডিপ্রেশন উইল বিকাম কমন। মানে সবারই ডিপ্রেশন, যেরকম আজকে সবারই স্ট্রেস, ওইভাবে সবারই ডিপ্রেশন। ওর থেকে 15 বছর আগে গেবেন দেখবেন কি এখন সুসাইডটা কমন হয়ে গেছে, বিকজ এই জিনিসটা ওইদিকে বাড়ছে। কেন বাড়ছে? কেন আমরা এখান থেকে দূরে হয়ে যাচ্ছি, লাইফের নলেজের ব্যাপারে আমরা দূর হয়ে যাচ্ছি।
আর এই জন্য আমরা জানি না কি ভাবে করবোটা কি। জাস্ট লাইক ফুটবলের এক্সাম্পল দিলাম, কি কতক্ষণ আপনি ওখানে থাকবেন। রুল দেওয়া আছে, ঠিক আছে আপনি 45 মিনিটস থাকবেন, তাহলে একটা হলো, বাট আপনি জানেন না কি আমি কতক্ষণ থাকবো, কি করবো, মারামারি করবো। দেখেন 22টা প্লেয়ার নিজেকে মারামারি করে খতম হয়ে যাবে, সব শেষ হয়ে গেছে। ওটাই হচ্ছে জীবন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে বাচ্চাদের পেরেন্টস যারা, তাদেরও কি উচিত যে বাচ্চাদেরকে গাইড করা গীতা পড়ার জন্য? বা কত বছর বয়স থেকে গীতা পড়লে তারা বুঝতে পারবে? দেখুন, সব থেকে আগে তো প্যারেন্টস কি নিজেকে অ্যাওয়্যার হতে হবে, পড়তে হবে। সো বাচ্চারা কোনোদিনই মানবে না যা আপনি কথা বলবেন, যা আপনি কাজ করছেন ওরা বা বাচ্চারা আপনার দেখে করবে। সো ফার্স্ট অফ অল প্যারেন্টসকে উচিত কি নিজেই এটাকে অ্যাডাপ্ট করা, পড়া, বোঝা, অ্যান্ড দেন বাচ্চারা নিজেই করে নেবে। তো এটা যা আপনি জিজ্ঞেস করলেন কি কত বয়সে এটা স্টার্ট হওয়া উচিত। সো আগে যা হতো, যখন গুরুকুল সিস্টেম ছিল, তখন 8 বছর থেকে গুরুকুলে যাওয়া হতো। 8 বছর থেকে 15 বছর অবধি গুরুকুলের ডিউরেশন ছিল, আর ওর মাঝখানে গীতা পড়ানো হতো। তো এটা গীতা ইজ আ পার্ট, ফিলসফিক্যালি ইট ইজ আ পার্ট অফ বেদান্তা, স্টোরি ওয়াইজ ইট ইজ আ পার্ট অফ মহাভারত, বাট ফিলসফি ওয়াইজ এটা বেদান্তার অংশ আছে। বেদান্তায় আপনার উপনিষদ থাকে, গীতা থাকে, আর ব্রহ্মসূত্র থাকে। তো ওটা 8 থেকে 15 বছরে পুরো বেদান্তাই পড়ানো হতো। সো এনি টাইম বিটুইন দ্যাট গীতা পড়ানো হতো। সো দ্যাট ইজ দ্য এজ। তো বিফোর আপনার লাইফ স্টার্ট হওয়ার আগে, এখন এক্সাম্পল বারবার আমি ফুটবলের নিচ্ছি, এখন আপনি মাঠে নামার পরে কি রুলস জানবেন? তাই তো না, মাঠের নামার আগে আপনি জানবেন রুলস জেনে নামতে হবে। সো সেম জিনিস উইথ দিস অলসো, কি আমরা যত তাড়াতাড়ি হয় অত তাড়াতাড়ি একে পড়া উচিত। বাট বিফোর 8 ইয়ার্স আমার সেন্সেস আসেনি, আমি বুঝি না বলে 7 বছরের পরে এটাকে আগে হতো এইরকম সিস্টেমটা। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা চাণক্য নীতি তো সবাই জানি বা শুনেছি, চাণক্য নীতির সঙ্গে গীতার এই শ্রীকৃষ্ণের বাণী যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কতটা আলাদা? কোনো কানেকশনই নেই। চাণক্য নীতি ইজ অল অ্যাবাউট লাইফ, অল অ্যাবাউট আপনার গীতার মধ্যে যুদ্ধ কি করে করা যায় এটার কোনো কানেকশনই নেই। হাউ টু ফাইট আ ফিজিক্যাল ওয়ার, এখানে কোনো কানেকশনই নেই। কৃষ্ণ অর্জুনকে কোনো রণনীতি বলেননি কি এইভাবে করো, কোনো স্ট্র্যাটেজি বলেনি, কোনো অস্ত্র শস্ত্রের ব্যাপারে কিছু বলেনি কি এই অস্ত্র করো, ওইসব অর্জুন জানতো। অর্জুন নিউ অ্যাবাউট অল দ্য ওয়েপন্স, হি নিউ অ্যাবাউট অল দ্য স্ট্র্যাটেজি, বাট হি ডিড নট নো অ্যাবাউট লাইফ। জীবনের ব্যাপারে জানতো না। তো এটা পুরো জীবনের জ্ঞান। এখানে চাণক্য নীতি বলুন বা যুদ্ধের স্ট্র্যাটেজি বলুন, এটা কোনো কানেকশনই নেই। যুদ্ধ ওয়াজ অনলি আ ব্যাকগ্রাউন্ড, নট দ্য সিচুয়েশন। ইফ আগেন একটা যদি এক্সাম্পল দিই, আমরা ওই ছবিটা দেখেছি হয়তো 1942 লাভ স্টোরি। হ্যাঁ, তো 1942 লাভ স্টোরিটা কি আছে? ইজ ইট আ লাভ স্টোরি অর ইজ ইট ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট স্টোরি, ফ্রিডম স্ট্রাগল স্টোরি? কি আছে? কম্বিনেশন, বোথ। So actually it is a love story, but in the setup of a freedom struggle. Freedom struggle is not my main issue. 1942 a love story লেখা, মানে আমার যা ওই ছেলে আর একটা মেয়ে যা লাভে পড়েছে, but the background is of that time of 1942. Same over here, that the battle is only a situation. The main learning is learning about life. জীবনটা কি, ওটা হচ্ছে main learning, not the battle or the war. War এর ব্যাপারে গীতায় কিছুই নেই, nothing to do with Chanakya Niti at all. Chanakya Niti is about war, about how to run a kingdom. একটা রাজাকে কিভাবে নীতি নিয়ে অ্যাডাপ্ট করতে হবে, how to handle the প্রজা, how to handle the opposition, all those things. এর মধ্যে ওইসব কিছু না, এটা পুরো লাইফের ব্যাপারে আছে, এই জীবনটা কি। আচ্ছা ফাইন, আমরা যেটার উপর আলোচনা করছি সেই বেসটা ধরেই যদি আমি এটা বুঝি যে আপনি কিন্তু শ্রীকৃষ্ণের বড় ফ্যান, মানে সেটা আপনার এখানে দেখতে পাচ্ছি গীতার ফ্যান বলে শ্রীকৃষ্ণর ফ্যান হয়ে গেলাম, বাট হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় এবার একটা জিনিস জানতে চাইবো, বাট অনেকেই কিন্তু বলে যে মহাভারতটা একটা মিথ, এটা জাস্ট একটা কাব্যগ্রন্থ আমরা বলি, এটা একটা স্টোরি জাস্ট, এর সঙ্গে কিন্তু আসল কিছুর ব্যাপারের কোনো কানেকশন নেই। এটা আপনি কি ডিফেন্ড করবেন, নাকি এটা নিয়ে আপনি কি বলবেন যদি একটু দর্শকদের বলেন? আমি এটাকে না ডিফেন্ড করব, না সাপোর্ট করব, না অপোজ করব। কেন, স্টোরিটা কি হয়েছে দ্যাট ইজ ইররেলেভেন্ট টু মি। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড 5,000 years ago, whether it has happened or not happened,
ওটা দিয়ে আমার লাইফে কি চেঞ্জ না, কিন্তু আজকে যদি এইটাকে আপনি আপনার জীবনের মেন থামরুল ভাবেন, তাহলে তো এইটার বেস, মানে যেখানে আমরা জানি যে মহাভারতের যুদ্ধক্ষেত্রেই শ্রীকৃষ্ণ বলেছেন, সেখানে তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন, এটা তাহলে হচ্ছে- পুরোটাই যদি মিথ্যে হয় তাহলে তো বইটাও মিথ্যে। এটা হচ্ছে আসল কথা। আমাকে একজন জিজ্ঞেস করেছিল সেম লাইনেই কি আমি কি করে জানবো এটা শ্রীকৃষ্ণই বলেছেন, ফরগেট অ্যাবাউট কি মহাভারত হয়েছে কিনা, হয়তো হয়েছে, কিন্তু এটা কৃষ্ণই বলেছেন এটার কি গ্যারেন্টি? সো গীতা কি হচ্ছে ইজ নট আ বুক অফ ফেথ, গীতা ইজ আ বুক অফ এক্সপিরিয়েন্স। মানে এর মধ্যে কি লেখা আপনাকে বিশ্বাস করার কোনো জায়গাই নেই, আপনাকে এক্সপিরিয়েন্স করতে হয়, আর আপনি এক্সপিরিয়েন্স করেন। তো যদি এটা বুক অফ ফেথ হতো, ভাই আমাকে কেউ বলে তো কৃষ্ণ কি তুমি এই 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 10টা জিনিস করতে হবে তোমাকে লাইফে, তখন আমি ভাবতাম কি ভাই এটা কৃষ্ণই বলেছে কি না, বা এটা হয়েছিল ওই হিসাবে বলা হয়েছে কি না, আমি কি করে ব্লাইন্ড ফেথ করব? তো এখানে কোনো ফেথের ব্যাপারই না, ইট ইজ অল দ্যাট ইজ লেখা, ইউ উইল এক্সপিরিয়েন্স ইট। সো ইটস অ্যান এক্সপিরিয়েন্সিয়াল বুক, নট আ বুক অফ ফেথ লাইক উই সে। Just the best example of this is why it is called a book of experience and not a book of faith. যদি আপনি কিছু অল্প যদি কিছু জানেন, তাহলে ডিউরিং গীতা কৃষ্ণ শোড দ্য বিরাট রূপ, দ্য বিশ্বরূপ টু অর্জুন। সেটা কোন চ্যাপ্টারে, 18 চ্যাপ্টার আছে ধরুন, কোনো আইডিয়া? না। সো ইট ইজ শোন ইন চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11-এ শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন অর্জুনকে পুরো বিশ্বরূপ দর্শন করিয়েছেন। দ্যাট মিনস হোয়াট, অর্জুনকে উনি বলে দিয়েছেন আমি কে তুমি দেখে নাও। ওটা 11 চ্যাপ্টারে ছিল। হিসাব মতন গীতা ওখানে শেষ হয়ে যাওয়া উচিত ছিল। ওটাই ক্লাইম্যাক্স পয়েন্ট। ক্লাইম্যাক্স মানে রে ভগবান নিজে একদম। এসে বলে গেছেন, এরপরে আর আমার কেন প্রশ্ন আছে? সো মেনি বিলিভার্স ফিল দ্যাট চ্যাপ্টার 11 শুড হ্যাভ বিন দ্য এন্ড পয়েন্ট, বাট দ্য বিউটি অফ গীতা ইজ দ্যাট ইট কন্টিনিউড ফর আরও 7 চ্যাপ্টার অবধি ওটা কন্টিনিউ করলো। তা এখন আপনি নিজেই অ্যাসেস করে নিন কি এটা বুক অফ ফেথ না বুক অফ এক্সপিরিয়েন্স। কেন যদি বুক অফ ফেথ হতো, আমার সব প্রশ্ন এখনও শেষ হয়নি, আমি অর্জুন, এখন হঠাৎ 11 চ্যাপ্টারে আমাকে বিশ্বরূপ দর্শন হয়ে গেছে, কিন্তু আমার যা প্রশ্ন আছে ওটা এখনও পেন্ডিং। তো যদি বুক অফ ফেথ হতো তাহলে আমার প্রশ্নগুলো তো সাইড হয়ে যেত না, কি ভাই উনি বলছেন করে নাও, আর কোনো কথা নেই। বাট ওই জিনিসটা কন্টিনিউ হলো যখন অবধি আমার সব প্রশ্ন শেষ না হয়ে যায়। তারপরে 18 চ্যাপ্টারে গিয়ে যখন আমি কনভিন্স হয়ে গেলাম অ্যাজ অর্জুন কি হ্যাঁ এই জিনিসটা আমাকে করা উচিত, তখন গিয়ে ওটা শেষ হলো, আর তখন গিয়ে অর্জুন ফাইট করলো। সো যদি বুক অফ ফেথ হতো তাহলে আপনি ভাবতেন কি এটা কৃষ্ণর বলা আছে কি না, মহাভারত হয়েছে কি না, তখন আপনি এই জিনিসটা কোয়েশ্চেন করতে পারবেন। এটা বুক অফ ফেথ নয়, এটা আপনি সব এক্সপিরিয়েন্স করবেন নিজে। আপনি হাউ ইউ আর কনভার্টিং ইনটু স্টেট অফ পিস, স্টেট অফ হ্যাপিনেস, আপনি নিজেই ফিল করবেন। তো নো রিচুয়ালস আর মেনশন কি আপনি ওটাকে তাহলে বিশ্বাস করতে হবে কি কৃষ্ণই বলেছেন না আর কেউ বলেছে। আমাকে যদি একটু বলেন, সেটা হচ্ছে গীতা পড়ার পরে আপনার জীবনে কোনো মিরাকেল? সি ডোন্ট এক্সপেক্ট মিরাকলস। আমরা যেভাবে মিরাকলকে পিকচারাইজ করি ওই রকম কোনো মিরাকল হবে না। বাট আপনার চোখের আগে ধোঁয়া আছে, আপনি চলে যাচ্ছেন। আচ্ছা, লেট মি গিভ ওয়ান মোর সিম্পল এক্সাম্পল, তাহলে হয়তো বোঝা যাবে। ধরুন এই বইটা আমি কোনো একটা জায়গায় এই ঘরে লুকিয়ে রাখলাম, ঠিক আছে, আর আপনার চোখের উপরে একটা কিছু দিয়ে বেঁধে দিয়েছি কি আপনি দেখতে পারছেন না। আপনাকে 2-4 বার ঘোরালাম, যা বাচ্চারা হাইড অ্যান্ড সিক না কিছু একটা খেলে, তো 2-4 বার ঘুরিয়ে দিলাম। এখন আপনাকে বললাম কি এই বইটা খুঁজুন, এখন কি হবে? টাফ হয়ে যাবে, অবশ্যই টাফ হবে। এখানে 10টা জিনিস আছে, আপনি এখানে ধাক্কা খাবেন, ওখানে হয়তো পড়ে যাবেন, বেশিও জোরেও পড়তে পারেন, কি হাত পা ভেঙে যেতে পারে। এখন আমি আপনার পাটিটা খুলে দিলাম, এখন কি হবে? তো ইজিলি ওটাকে ফাইন্ড আউট করা সম্ভব, করেই নেবেন। সেটা 10 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, 30 সেকেন্ড হোক, উইদাউট কোনো জায়গা ধাক্কা ওক্কা লেগে। তো এটাকে আপনি কি মিরাকেল মানবেন না কি মানবেন? না, এটা মিরাকেল নয়, কিন্তু এটা তো একটা ডেফিনেট একটা এক্সট্রা অপশন আর কি। মানে চোখটা খোলা থাকলে আমি যেটা পারছি, চোখ বন্ধ থাকলে সেটা পারবো না। আর যখন চোখ বন্ধ আছে আপনাকে অনেক রকমের ধাক্কা, প্রতিকূলতা যেটা বলি আমরা বাংলায়, সেটা ফিজিক্যালি এখানে হচ্ছে। এখন এটা আপনি লাইফে ইমাজিন করুন, ওটা ফিজিক্যালি নয়, ওটা মেন্টালি আমরা ধাক্কা খাচ্ছি।
চোট খাচ্ছি, যাকে আমরা স্ট্রেস ডিপ্রেশন, ওটা দেখাই দেয় না কিন্তু ভিতরে আছে, ওই জন্য অত ডিপ্রেশন স্ট্রেস অ্যাংজাইটিটা বাড়ছে। বাট যা আপনাকে এই পার্টিটা খুলে দেওয়া হলো, তারপরে তো এইসব কোনো ব্যাপার থাকলো না। আপনি হয়তো কিছু যা সময় লাগবে খুঁজেই নেবেন। সো ইফ দিস ইউ কনসিডার অ্যাজ আ মিরাকল, তাহলে এরকম মিরাকল হতে থাকবে। আর না হলে গীতা আপনার ওই পার্টি খোলা কাজটা করবে, কি আপনার স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন যা আছে, যখন একটা ক্ল্যারিটি চলে আসবে, যখন আপনি জিনিসগুলো পরিষ্কারভাবে দেখতে পারবেন, তো ওটাই একটা মিরাকল, কি আপনি একটা কাজ উইদাউট এনি টেনশন করতে পারবেন। এর থেকে বড় মিরাকল আমার হিসাবে নয়, প্র্যাকটিক্যাল মিরাকল। একদম খুব ভালোভাবে বললেন। আচ্ছা, এবার একটা জিনিস আমার মাথায় এলো, সেটা হচ্ছে গীতাতে আমরা জেনারেলি সবাই শুনে থাকি, পরে হয়তো 1%, বাট শুনে থাকি যে কর্ম করে যাও, ফলের আশা করো না, কাজ করে যাও, ফল চাইবে না। বাট আজকের দিনে মানুষে যদি শুধু কাজ করে যাবে, এক্সপেকটেশন থাকবে না, এইরকম হলে সত্যি কি মানুষ করতে পারবে? বা এখনকার জেনজি যে জেনারেশনটা আসছে, তারা তো সবসময় ফলের আশাই করবে, স্বাভাবিক। ভালো আছে আপনি প্রশ্নটা করলেন, কেন দিস ইজ দ্য মেন প্রশ্ন। দেখুন, কাজ করে যান, কর্ম করো আর ফল কি চিন্তা না করো, দিস ইজ আ সামারি। বাট আমরা ওটাকে ঠিক বুঝি না কি ব্যাপারটা কি। যখন আমি একটা কাজ করছি, ওর মধ্যে 3টে অ্যাঙ্গেল হয়। একটা হচ্ছে আমার এফর্ট, একটা হচ্ছে রেজাল্ট, একটা হচ্ছে গোল। গোল আর রেজাল্ট কিন্তু আলাদা। উই মিক্স দ্য গোল অ্যান্ড দ্য রেজাল্ট। গোল মানে কি? আমার ইন্টেনশন কি? আমি কি আমার কারণে গোল, করছি? ফাইনাল গোল, আমার aim। আমি এই ধরুন আমি এই পডকাস্টটা কেন করছি, আমার এইমটা, আমার এম। সো আমার এম আছে কি মানুষের এই জিনিসটা পৌঁছায়। এখন রেজাল্টটা কি? এখন কালকে 2টো ভিউ আসবে না 2 লাখ ভিউ আসবে, সেটা আমাদের হাতে নয়। সো গোল হচ্ছে বেশি থেকে বেশি মানুষকে এই জিনিসটা বোঝানো। এফার্ট হচ্ছে আমরা যে আজকে এই পডকাস্ট করছি, এটা আমাদের এফার্ট। রেজাল্ট হচ্ছে কত ভিউ আসবে। এখন এর মধ্যে কোনটা আপনার হাতে আছে? এফোর্টটা আছে আর এম অর্থাৎ ইন্টেনশনটা আছে, বাট সত্যি রেজাল্টটা নেই। রেজাল্টটা আমার হাতে নাই। এখন আপনি যদি ওর ব্যাপারে ভাবতে থাকবেন, কি হবে? যা জিনিস আপনার হাতেই নেই, ভেবে লাভও নেই, অযথা টেনশন বাড়িয়ে লাভ কি? সো আমরা গোল আর রেজাল্টসের মধ্যে এই জিনিসটাকে কনফিউজ করে দিই। দ্যার ইজ নো হার্ম ইন লুকিং এট দ্য গোল। ধরুন আমার গোল আছে 2 লাখ, শুধু এটা না, 2 লাখ ভিউজ আমার দরকার। অ্যাটলিস্ট 2 লাখ লোককে আমি এই জিনিসটা বলবো। আমি একটা পডকাস্ট করলাম, ওর মধ্যে 2000 ভিউই আসলো, আমার হাতে নেই। আমি আরেকটা করব, আমার গোল অ্যাচিভ হয়নি, আমি আরেকটা করব, ওখানে 5000 আসলো, আর আমি একটা করব। সো আমি এফর্টটা করতে থাকবো যখন অবধি আমার গোলে আমি পৌঁছাচ্ছি না। কিন্তু রেজাল্ট না আমার হাতে আছে, না ওর ব্যাপারে চিন্তা করে আমার কোনো লাভ হবে। অ্যাকচুয়ালি এটাকে যদি ডিপ ফিলসফিতে যাওয়া যায়, সো ওয়ার্ক ইজ ইকুয়াল টু সাকসেস। আমরা এটা চাই কি আমরা ওয়ার্ক করছি, আমরা সাকসেস পাবো। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট হোয়াট ইট মিনস। ইট মিনস আপনি ওয়ার্ক করুন, যা আপনার এফর্ট আছে, এ আপনাকে ফ্রিডম দেবে, आज़ादी देगा। कैसे? ধরুন कर्म करो फल की चिंता ना करो। ये थोड़ा अगर ऑडियंस को बोलेंगे आप तो अच्छा হ্যাঁ, होगा। তো कर्म करो फल की चिंता ना करो, এটা দুটো ভাগ আছে। একটা হচ্ছে আমরা যা কর্ম করছি, আর একটা আছে কি ফল। কর্ম করো মানে যে আমার হাতে আছে, যাকে আমরা কন্ট্রোলেবলস বলি, আর ফল কি চিন্তা মানে যা আমাদের হাতে নয়। তা এখন এই দিকে যদি আমরা 100% যদি না দিই, 99%ও যদি দিই যা আমাদের হাতে আছে, 1% যদি কমও দিই, পরে গিয়ে আমাদের রিগ্রেট হবে কি ইয়ার আমরা 99 দিলাম, 100 দিলে হয়তো আমরা রেজাল্ট পেয়ে যেতাম। 1%ও যদি আমরা কম দিই যা আমাদের হাতে আছে, আর যদি আমার রেজাল্ট ওই হিসাবে না আসে, তাহলে আমরা কি ভাববো? আরে গিল্টি ফিলিংস তো কাজ করবে, রিগ্রেট আছে, আরে আর একটাও দিলে হয়তো হয়ে যেত, হয়তো ওটাই হচ্ছে সাফারিং। তো এখানে আমি 1% কমও যদি দিই, আমি সাকসেস পাবো কিনা গ্যারেন্টি নয়, কিন্তু আমি রিগ্রেট মানে অবশ্যই পাবো। ওই রিগ্রেটের বাঁচাবার জন্য আপনাকে বলা হচ্ছে কি ইউ গিভ ইউর 100%। আর এই দিকে কি আছে? রেজাল্ট, যা আমাদের হাতে নয়, মানে নট কন্ট্রোলেবল। এখানে যদি আমি 1% ও থট যদি দিই, আরে এটা কি হবে, ওটা কি হবে, ওটা কি হচ্ছে? ওয়েস্ট অফ টাইম।
আমি কোনো রেজাল্ট ওর মধ্যে কোনো অ্যাকচুয়াল রেজাল্ট পাচ্ছি না, আমি টেনশন নিচ্ছি, আমি স্ট্রেস নিচ্ছি, আর আমি টাইমটা ওয়েস্ট করছি। তার মানে এটা কি, আমি এখানে যত টাইম দেওয়া উচিত সেটা আমরা দিচ্ছি না। তো যদি আমি এখানে দিচ্ছি না, অবশ্য আমার ওই জিনিসটা রেজাল্টটা পসিবিলিটিটা ডাউন হচ্ছে। সো অ্যাকচুয়ালি ইট ইজ নট দ্যাট ওয়ার্ক উইল গিভ ইউ সাকসেস, ওয়ার্ক উইল গিভ ইউ ফ্রিডম। কেন এনিওয়েজ যা রেজাল্ট আছে ওটা আমাদের হাতে নয়। সো ইট ইজ নট অ্যাবাউট এক্সপেকটেশন। এক্সপেকটেশন আপনি করতে পারেন, কেন ওর জন্যই কাজ হচ্ছে। গোল মানে এক্সপেকটেশন হলো, যা যা আপনি এক্সপেকটেশন বলেন, আমি ওটাকে গোল বললাম, কি আমি এটা কাজ করব, আমার এক্সপেকটেশন আছে কি আমি এই রেজাল্টটা পাবো, এই রিটার্ন পাবো, দ্যাট ইজ দ্য গোল। কিন্তু ওটা হবে কি হবে না ওটা আমাদের হাতে নয়, রাইট? So the problem is not with the expectation, the problem is with the acceptance of whatever the result is. এক্সপেক্ট আমি করব কি আমি এটা করে ওটা পাবো, কিন্তু কোনো গ্যারেন্টি নেই কি আপনি পাবেন কি পাবেন না। আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। দুটাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা বলছে গীতা। এক্সপেকটেশনে কোনো প্রবলেম নেই, গোলে কোনো প্রবলেম নেই, রেজাল্ট যাই এসেছে ভালো খারাপ কম বেশি ওটা আপনার হাতেও নেই, আর ওটার কোনো সলিউশন আর আপনার কাছে নেই। অনলি সলিউশন ইজ কি ওটাকে অ্যাকসেপ্ট করুন আর আগে আবার কাজ করুন। যদি আমি রেজাল্ট প্রথমে না পাই আমি আবার করব, থার্ডে না পাই আবার করব, ফোর্থে না পাই আবার করব। সো ফোকাস অন দ্য গোল ইজ ইম্পর্ট্যান্ট। আমি এটা ভাবতে পারি আরে আর আসতো না, ছেড়ে দাও, হয়ে গেল, ওটা বলছে না গীতা। গীতা বলছে যা রেজাল্ট এসেছে ওর তোমার হাতে ছিল না কোনোদিন তোমার হাতে হতেও পারে না। এই জন্যে যা এসেছে ওকে অ্যাকসেপ্ট করো আর আগের কাজ করো যা দরকার। খুব ভালো একটা জিনিস বললেন। আচ্ছা, এবার একদম অন্য ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিল্ম। আমরা সিনেমায় তো দেখেই এসেছি, মানে যারা জেনারেলি আমরা কোর্টে যাইনি, যে কোনো কেউ দোষী যদি ওঠে তাকে গীতা দেওয়া হয় এবং বলে তুমি গীতায় সাক্ষী রেখে বলো যে যাহা বলিবে সত্য বলিবে। তো এটা কতটা সত্যি, বা এটা কেন করা হয় গীতাকে ধরে? এটা উঠে গেছে, যতটুকু আমি জানি, আই এম নট অ্যান এক্সপার্ট অন দ্য লিগ্যাল ফ্রন্ট, বাট যতটুকু আমি জানি, আমিও দু একটা কোর্টে অ্যাপিয়ার করেছি, কিন্তু এখন ওটা হয় না। কিন্তু এটা একটা সিনেম্যাটিক লাইসেন্স বোধহয়। সিনেম্যাটিক লাইসেন্স আগে ছিল, এটা যখন ব্রিটিশরা ছিল তখন ওরা এই জিনিসটাকে বাইফার্কেশন করেছিলেন, কি হিন্দুটা গীতায় করবে, মুসলিমটা কোরআনে করবে, খ্রিশ্চানটা বাইবেলে করবে, এটা ওদের করা ছিল। জাস্ট লাইক এনি ডিভিশন দ্যাট দে হ্যাভ ফলোড, দিস ইজ অলসো ওয়ান ফর্ম অফ ডিভিশন। এখন যা হয় ওটা একটা নর্মাল এফিডেভিটে ওথেই হয়, দ্যাট আন্ডার ওথ আই এম গিভিং দিস স্টেটমেন্ট। ওটা এখন কোনো রিলিজিয়াস বই হয় না। বা অনেক সিনেমাতেও তো দেখি যে শ্রীকৃষ্ণের বাণী ইউজ করেছে, যেমন বোধহয় জলি এলবিতেও বোধহয় একটা জায়গায় আছে। হ্যাঁ, ওই সব তো আপনাকে বললাম, যে যা ইচ্ছা বলে যায়। তো কোর্টে উনি জাজ যা ছিলেন উনি একটা এক্সাম্পল দিলেন কি গীতায় লেখা আছে কি 3 बार इंसान को माफ़ करो, चौथी बार तो श्री कृष्ण भी नहीं माफ़ करते हो तो मैं कैसे माफ़ करूँ। दिस वाज একটা স্টেটমেন্ট উনি বলেছিলেন যে এরকম কোনো গীতার কোনো রেফারেন্স নেই এরকম। তো অনেক মানুষ অনেক জায়গা গীতার নাম নিয়ে যা ইচ্ছা একটু বলে দেয়, অ্যান্ড ওটা ধরে আমরাও ভাবি কি হ্যাঁ আমরাও জানি কি গীতায় কী লেখা, বাট এরকম কিছু অনেকটা 99% জিনিস গীতায় হয় না। তো নিজে পড়াটাই বেস্ট উপায়। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে এই যে অনেক সংস্কৃত মন্ত্র আছে যেগুলো পড়লে স্পিরিচুয়ালি বলে যে নিজের অরা অনেক জাগ্রত হয়, অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো গীতার এই শ্লোকগুলো কেউ যদি সংস্কৃততে পড়ে তাতেও কি তার মধ্যে পজিটিভ এনার্জির ভাইব কি বাড়ে বা কোনো ভাইব্রেশন বোঝা যায়? দেখুন, এটা ভাইব্রেশন বলে এরকম ডাইরেক্ট কিছু হয় না, কিন্তু আপনি একটা সামান্য যদি মিউজিকও শুনবেন, সব কিছু বন্ধ করে কোন একটা লাইট মিউজিকও শুনবেন, সেটা রিলিজিয়াস হোক না হোক, মন্ত্র দিয়ে হোক না হোক, সংস্কৃতে হোক না হোক, আপনি তো একটা লাইট ফিল করবেন। সো দ্যাট ইজ দ্য ওয়ে অফ ডাইভার্টিং ইউর মাইন্ড। সংসার থেকে আপনি যখন মাইন্ডটা ডাইভার্ট করে এক জিনিসে নিয়ে আসবেন, আপনি নিজেই একটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। সেটা জরুরি নয় কি ওটা গীতাই হতে হবে বা সংস্কৃতের মন্ত্রই হতে পারে। তো ওইভাবে এইসব জিনিসের প্র্যাকটিক্যালি এটা 1% বেনিফিটও আমি গুনবো কি এটা যদি করে যদি আপনার 1% মানে কোনো বেনিফিট হয়, দ্যাট ইজ অনলি 1%। আসল জিনিস হচ্ছে জিনিসটাকে বোঝা কি এটা কি আছে অ্যান্ড ইউজ ইট ইন ইউর লাইফ। তো ওটা হচ্ছে আপনার পার্মানেন্ট সলিউশন। এখন আপনি মন্ত্র পড়ে যদি 5 মিনিট যদি শান্তি পেয়েও গেলেন, ওটা কী লাভ? আবার তো সেম জিনিস। তো যখন আপনি 24 ঘন্টা কিছু পেতে পারেন,
কেন 5 মিনিটের জন্য শুধু একটা মন্ত্র পড়ে বাকি 23 ঘন্টা 55 মিনিট আপনি টেনশনে থাকবেন? তো এটা যদি পড়ে যান তাহলে 24 ঘন্টায় মাইন্ডে শান্তি থাকবে। ফাইন। আচ্ছা দাদা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আমার দর্শকদের মধ্যে কেউ যদি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করে যে আমরা গীতা পড়বো কেন, তো সেটা তুমি কিভাবে তার অ্যান্সারটা দেবে? ঠিক আছে, দু একটা তো এক্সাম্পল দিয়েছি, একটা গেম অফ ফুটবল দিয়েছি, একটা ব্লাইন্ড ফোল্ড করে, আরও দু একটা এক্সাম্পল দিই, হয়তো তখন মানুষকে বুঝতে আরম্ভ হবে। দেখুন, এই পুরো যা জীবন আছে না, লাইফ, নট অনলি আওয়ার লাইফ বাট দ্য এন্টায়ার ক্রিয়েশন ইজ ভেরি মিস্টিক্যাল অর মিস্টিরিয়াস। একটা আমি আপনাকে সায়েন্সেরই এক্সাম্পল দিচ্ছি, আমি সাবস্টেন্সের নাম এখন বলছি না, ঠিক আছে? একটা সাবস্টেন্স আছে, ধরুন ওটা মাচিস পেলেই ভুট করে আগুন লেগে যায়। একটা সাবস্টেন্স আছে, যদি এর উপরে পড়ে তাহলে আরও বাড়বে, ঠিক আছে? দুটো সাবস্টেন্স হলো ক্যাটালিস্ট, যেটা আর কি বলি আমরা। একটা হচ্ছে যা নিজে ডাইরেক্ট আগুন ধরে যায়, নিজে যখন আগ ধরে যাবে হুট করে একদম উড়বে, আর একটা সাবস্টেন্স আছে যদি ওর মধ্যে পড়ে ওকে আরও বাড়াবে। এখন আমি যদি আপনাকে বলি এই দু সাবস্টেন্সকে যদি আপনি একভাবে মিশিয়ে দিন, তাহলে যা সাবস্টেন্স তৈরি হবে দুটোকে মিশিয়ে, ওটাই আগুনটাকেই বোঝাবে, যেটা জল, H2 ওর কথা বলছেন। সো দ্যাট সাবস্টেন্স ইজ হাইড্রোজেন উইচ বার্নস ইন ইটসেলফ। অক্সিজেন আছে যা হাইড্রোজেনকে আরও বাড়াবে, কিন্তু যদি হাইড্রোজেন অক্সিজেন সঙ্গে চলে আসে তাহলে ওই আগুনটাকে বোঝাবে। সো হাউ মিস্টিরিয়াস ইজ লাইফ। তো এই জিনিসটা তো সায়েন্সে যখন এই এলিমেন্টে আছে, তাহলে আমাদের ভিতরে এটাই আছে। তো এটাকে বুঝতে হবে কি হাউ ডাজ দিস হোল ইউনিভার্স ফাংশনস। নাহলে আপনি কোনোদিন হাইড্রোজেন অক্সিজেনকে একসঙ্গে নিয়ে আসার চেষ্টাই করবেন না। যদি আমি হাইড্রোজেনকে আলাদা দেখি, অক্সিজেনকে আলাদা দেখি, আমি কোনোদিন চাইবো না কি এটা ভাই একসঙ্গে আসুক, কেন একসঙ্গে আসলে তো বম হয়ে যাবে। বাট ইন আ সার্টেন ওয়ে ইফ দে আর ব্রট টুগেদার, তাহলে ওই সেম হাইড্রোজেন অক্সিজেন যা আগুন ধরতো ও জলের কাজ করবে। দিস ইজ লাইফ অ্যান্ড দিস ইজ অলসো হোয়াট উই গো থ্রু টু আন্ডারস্ট্যান্ড হোয়াট লাইফ ইজ। সেটা আপনাকে গীতা এইগুলো ফর্মুলাগুলো দেবে। যা সায়েন্সের ফর্মুলা হলো ওকে হাইড্রোজেন অক্সিজেনকে যদি আপনি H2O হিসাবে যদি মেশান, তাহলে ওটা আগুন ধরবে না, ওটা জল হয়ে যাবে। সেম জিনিস ইজ গীতা অ্যাবাউট আওয়ার লাইফ। আনাদার এক্সাম্পল অর সাইন্টিফিক ফ্যাক্ট আমি বলছি, এক্সাম্পল না, কি আমরা এই জীবনটা, এই লাইফটাকে হাউ ডু বি পারসিভ, মানে আমাদের যা 5টা ইন্দ্রিয় আছে সেন্সেস, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হ্যাঁ, এই 5 ইন্দ্রিয় দিয়ে আমরা পারসেপশন যা করি, এটাই আমাদের জন্য জীবন। এর থেকে যা বাইরে আছে আমরা চিনি না, তার মানে কি ওটা নেই? সায়েন্সই বলেছে অনেক লাইট ওয়েভস আছে যে আমরা দেখতে পারি না। ইনফ্যাক্ট আরো তো প্যারালাল ইউনিভার্স থেকে শুরু করে অনেক রকমের অনেক লজিক আছে। প্যারালাল ইউনিভার্স তো একটা মানে সুপারফিশিয়াল ব্যাপার হয়ে গেল। আমি যা সায়েন্স আপনাকে এই মুহূর্তে যা এখানে ধরুন এই ঘরেও যা বলে রেখেছে, অনেক ফ্রিকোয়েন্সি তো আছে যা আমরা শুনতে পারি, দেখতে পাই না, শুনতেও পাই না। সো দ্যাট মিনস ডোন্ট দে এক্সিস্ট? না, অবশ্যই তারা আছে। তো আমাদের লিমিটেড ক্যাপাবিলিটি আছে জীবনটাকে বোঝা থ্রু দিস 5 সেন্সেস। এর বাইরেটা কি আছে, যেরকম সায়েন্স আপনাকে লাইট ওয়েভ, সাউন্ড ওয়েভের ব্যাপারে বলছে, ওইভাবে গীতা আপনাকে জীবনের ব্যাপারে বলছে কি এর উপরে কি আছে। আর ওটা আপনাকে বিশ্বাস করে ব্লাইন্ড ফেথে করতে হবে না, ওটা আপনি ফিল করতে পারবেন। সো এইসব কারণে গীতা পড়া উচিত, কি আপনাকে জীবনের ব্যাপারে জানাবে। যা সায়েন্স চেষ্টা করছে একরকমই গীতাও তাই চেষ্টা করছে বা তাই আপনাকে জানাচ্ছে। সামথিং উইচ ইজ নট নোন টু ইউ, সামথিং উইচ ইজ নট ইজিলি ইউ ক্যান সি, যা আপনি নর্মাল সেন্সেস দিয়ে যা দেখতে পারেন না, শুনতে পারেন না, কিন্তু আছে। ওই জিনিসটাকে কী করে, ইমোশনস, দ্য ইমোশন না আপনি কিছুই শুনতে পারবেন না, দেখতে পারবেন, কিন্তু তার মানে নেই। তো হাউ টু হ্যান্ডেল ইমোশন, আমাদেরকে স্কুলে, কলেজে কোথাও এটা শেখানো হয় না। হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার শেখায় কেউ? ঠিক কথা। হাউ টু হ্যান্ডেল ব্রেকআপ, হাউ টু হ্যান্ডেল লস, কোন শেখায় এটাকে? কিন্তু কি এটা জীবনে নেই? 50-50 সব 50-50 আছে। তো এইটাই গীতা আপনাকে বলার চেষ্টা করছে কি দ্বন্দ্ব, जिसको বলতে দ্বন্দ্ব, এটা ডুয়ালিটি। লাইফ ইজ ফুল অফ ডুয়ালিটিস।
সাকসেস হলে ফেলিয়ার হবে, প্রফিট হলে লস হবে, রেসপেক্ট হলে ডিসরেসপেক্ট হলে হবে, প্লেজার হলে পেন হবে, সব কিছু পেয়ারে আছে। কোনো কোনো দিন জিনিসটা থাকলে রাত থাকবে, হ্যাঁ। পূর্ণিমা থাকলে অমাবস্যা থাকবে। হ্যাঁ, ওটা এই জিনিসটা মানুষ যদি কেউ বলে না তাহলে অ্যাকসেপ্ট করে না। সাকসেসকেও আমাদেরকে টেকনিক্যালি সাকসেসটাও শেখানো উচিত, হাউ টু হ্যান্ডেল সাকসেস, কিন্তু সেটাও শেখানো হচ্ছে না। চলুন ঠিক আছে, ওটা ফেভারেবল সিচুয়েশন আছে, না শেখালেও চলে যায়, কিন্তু ফেলিয়ার সেটা তো কেউ শেখাচ্ছে না। হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার, হাউ টু হ্যান্ডেল রিলেশনশিপ ব্রেকআপস, ঠিক হাউ টু হ্যান্ডেল মনিটারি লসেস, ডিভোর্স এরকম অনেক সব ফেজই কিছু তো যায় আছে। মানুষের জীবন দিয়ে। মানুষে মানে দু ভাইয়ের মধ্যে ঝগড়া চলছে, ফ্যামিলির মধ্যে ঝগড়া চলছে, বিজনেসে লস চলছে, বা নিজের হেলথ খারাপ এবং আছে, সত্যি এর কোনো গাইডেন্স নেই, কোনো কিন্তু গাইডেন্স কিভাবে সে নেই, হ্যান্ডেল করবে, কোনো গাইডেন্স নেই। সেটা আপনাকে গীতা শেখাচ্ছে। সো গীতা টেলস ইউ অ্যাবাউট লাইফ, হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার, হাউ টু হ্যান্ডেল রিলেশনশিপ ইস্যুস, হাউ টু হ্যান্ডেল লসেস, বিকজ দিজ আর ইনএভিটেবল। মানে এটা হবেই হবে, কোনোদিন কেউ নেই যা শুধু হতেই পারে না, মানে সাকসেস, রেশিও পুরো 50-50, মানে হবেই আর কি। তো ওই জিনিসটা যখন হবেই, তবুও কেউ কোনো স্কুল শেখাচ্ছে না, কোনো গার্জেনও শেখাচ্ছে কোনো না, কেউ গার্জেনও শেখাচ্ছে শেখাচ্ছে না। না। ফেলিয়ার মানে খুব খারাপ জিনিস। আরে ভাই, ইট ইজ ইনএভিটেবল, আপনার ফেলিয়ার আসবেই আসবে। ফেলিয়ার ইজ, আপনি যদি ফেলিয়ারকে ফেলিয়ার নেবেন তাহলে গেল জিনিসটা। তাই জন্য মানুষ ডিপ্রেশনে চলে যায়, অ্যান্ড দ্যাট লিডস টু সুসাইড। আর আদারওয়াইজ ইউ টেক সাকসেস, আদারওয়াইজ ইউ টেক ফেলিয়ার অ্যাজ আ স্টেপ টুয়ার্ড সাকসেস। এটা ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ইংরেজিতে একটা ছোট লাইন আছে, দিস টু শ্যাল পাস, মানে এটাও চলে যাবে। আপনার সুখ থাকুক বা দুঃখ থাকুক, এটা যাবেই যাবে। এভরিথিং ইজ ইমপারমানেন্ট, কোনো জিনিস পার্মানেন্ট নয়, বাইরে জীবনে কোনো জিনিস পার্মানেন্ট নয়। এই সবগুলো পার্সপেক্টিভ আপনাকে গীতা দেয়। দ্যাটস ওয়াই আই এম সেইং ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্সিয়াল বুক, এটা কোনো বুক অফ ফেথ নয়। এখন আপনাকে আমি যত জিনিস বলেছি, এর মধ্যে এমন কোনো জিনিস আছে যে আপনি বলবেন না এটা তো ঠিক নয়, তাহলে আমি কি করে মানবো? না না, একদমই নয়। ইনফ্যাক্ট আমারও এইটা নিয়ে দৃষ্টিভঙ্গি এতটা পরিষ্কার ছিল না, বাট আজকে অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। which part in our entire conversation is where you have to blindly believe something? না, একটাও জিনিস যা বলা হয়েছে, কোনো রিলিজিয়াসের ব্যাপারও নেই এখানে, কোনো রিলিজিয়াস ব্যাপারও না, জাস্ট এটা কৃষ্ণ দিয়ে বলা হয়েছে, এটাকে রিলিজিয়াস লেবেল করা দেওয়া হয়েছে। এবং মানে এটা ইনফ্যাক্ট মানে এটা এমন নয় যে কোনো জিওগ্রাফিক্যালি শুধু এটা ইন্ডিয়ার জন্য, এটা তো সারা পৃথিবীর জন্য। ফর লাইফ। সো এনি হিউম্যান বিইং অন দিস প্ল্যানেট, ওর জন্য সেম জিনিস অ্যাপ্লাই করে। কেন? আমরা এই স্পিসিসের সব ক্যারেক্টারিস্টিক সেম, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক মে বি ডিফারেন্ট। আমরা হাইট কম বেশি হতে পারে, রং আলাদা হতে পারে, মুখের কনস্ট্রাকশন আলাদা হতে পারে, বাট দ্য মাইন্ড কনস্ট্রাকশন পুরো স্পিসিসের সেম আছে। সো দ্যাট এভরিবডি ফাংশনস ইন দ্য সেম ওয়ে, অ্যান্ড এটা সবার জন্যই লাভদায়ক, জাস্ট লাইক আ গাইড, মেন্টর ইউ ক্যান সে। আচ্ছা, এই গীতাতেই তো আর একটা খুব বড় চ্যাপ্টার আছে, ত্যাগ, অর্থাৎ আচ্ছা ত্যাগ, হ্যাঁ, ত্যাগ মানে কুইট করে যাওয়া বা ছেড়ে যাওয়া বা লোভ না করা, এটা নিয়ে কি বলবে? দেখুন, দুটো জিনিস আছে, আপনি দুটো অপোজিট ওয়ার্ড একসঙ্গে বললেন, লোভ আর ত্যাগ। সো লোভ ইজ নট আ গুড থিং ইন দ্য সেন্স কি, আপনি যদি, যখন আমি লোভের কথা বলি, এখন আমরা এই পডকাস্ট করছি, এটাও একটা লোভই আছে, কিন্তু এই লোভটা আপনার লাইফকে যদি ডিকটেট করতে আরম্ভ করে যায়, তাহলে হচ্ছে প্রবলেম। যখন অবধি আপনার একটা গোল আছে, গোল থাকতেই পারে, আর একদমই সাবস্ক্রাইবার বাড়ুক এবং আরো লোকের ভালো হোক, সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু এখন সাবস্ক্রাইবার হলো না, এখন আপনি চেষ্টা করার জায়গা আপনি ডিপ্রেশনে চলে গেলেন, দ্যাট ইজ লোভ, অ্যান্ড দ্যাট ইজ কল অ্যাটাচমেন্ট টু লোভ, আসক্তি যাকে বলা হয়। ইফ আই এম রাইট, বেঙ্গলি ওয়ার্ড আসক্তি আছে। একদম। তো আসক্তিটা হচ্ছে প্রবলেম, লোভটা প্রবলেম নেই, লোভের সঙ্গে আসক্তিটা প্রবলেম। যেরকম শুধু লোভ না, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, চার পাঁচটা জিনিস হয়। কাম মানে ডিজায়ার, ষড়রিপু যেটাকে বলা হয়, অনেক ডিজায়ার যা হয়। ক্রোধ মানে অ্যাঙ্গার, রাগ, হ্যাঁ রাগ। লোভ মানে গ্রিড, যা আপনি বললেন সেম। মোহ মানে অ্যাটাচমেন্ট বা আসক্তি, অ্যান্ড অহংকার, ইগো। সো দিজ আর দ্য 5 প্রাইমারি ভাইসেস। কিন্তু এটা জীবনের জন্য জরুরিও আছে। আমার যদি লোভ না থাকে, আমি এই পডকাস্ট কেন করব? মানে কিছুই করবেন না, সে তো বাড়ি থেকে বেরোবেই না। কিন্তু ওই লোভ যদি আপনাকে আসক্ত হয়ে যান ওর সঙ্গে, আর ওটা যদি পড়ে আপনি ওর সঙ্গে পড়ে যান, ওটা হচ্ছে প্রবলেম। তো গীতা বলছে লোভ রাখো, মানে ক্রোধ রাখো, কোনো প্রবলেম নেই, ভিতরে ঢুকতে দাও না। যখন ভিতরে ঢুকে যায় তখন হচ্ছে প্রবলেম।
আমি যে কী করে বাংলায় বলবো জানি না, কিন্তু ইংরেজিতে আমরা বলি কি বিং অ্যাংরি ইজ ওকে বাট ক্যারিং দ্য অ্যাঙ্গার ইজ সামথিং এলস। মানে আমি আপনার উপর হয়তো কিছু আমি রাগ করলাম, দরকার ছিল কাজের জন্য, রাগ করলাম, শেষ, ব্যাপার শেষ। কিন্তু এই রাগটা যদি আমি ভিতরে রাখি আর আমি বাড়ি গিয়েও সেটা নিয়ে ভাবতে আমার নিজেকে আমি ওটাকে মানে নিজেকে বার্ন করছি, এটা হচ্ছে প্রবলেম। মানে বলছেন যে তাহলে আমাদের লাইফস্টাইলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে কোনো সময় যদি কোনো জায়গায় ইরিটেশন তৈরিও হয় সেটাকে ইনস্ট্যান্টলি বলে তার ভুলে যাও, যা করার আছে তুমি চিল্লি। আরে ভাই, এটা গীতা আছে ওয়ার সিচুয়েশনে, আমি মানুষকে মেরেও দিচ্ছি, মানে ইফ ইউ লুক এট দ্যাট ওয়ে, এক্সট্রিম এক্সাম্পল দেওয়া আছে। অনেকরা এটা প্রশ্ন করে কি ভাই তাহলে গীতা কি ওয়ার প্রমোট করছে, ভায়োলেন্স প্রমোট করছে? দ্যাট ইজ নট দ্য মিনিং অফ দ্যাট। ও একটা ওয়ার সিচুয়েশনে দিয়েছে, কেন ওর থেকে বড় কিছু হতে পারে না। এক্স্যাক্টলি। তা কেউ মানুষ এখানে এটা একটা এক্সকিউজ না দিতে পারে কি ভাই আমার লড়াই মহাভারত থেকে বড় আছে, তো আমার জন্য এটা অ্যাপ্লাই করে না। এই জন্য একটা এক্সট্রিম এক্সাম্পল দেওয়া আছে কি ভাই ওয়ার সিচুয়েশন, সেটাও মহাভারত ওয়ার সিচুয়েশনে গীতা বলছে কি ভিতরে তোমার শান্তি রাখতে হবে। তো বাইরে যাই চলছে না কেন, সেটা অ্যাঙ্গার আছে কি না, রাগ আছে কি না, ইরিটেশন আছে, যাই আছে, ভিতরে না যেতে হবে। স্পটে যা দরকার, হোয়াট এভার ইজ নেসেসারি, ডু ইট, ইট ইজ রিকোয়ার্ড। ইউ ক্যানট ইভেন সে দ্যাট ওকে নো আই উইল নট ডু, আমার কোনো রাগ আসছে না, আমার কাজ হচ্ছে না, সেটাও গীতা বলছে না। গীতা বলছে কাজ করার জন্য যা দরকার করো, তারপরে ভিতরে ওটাকে যেতে দাও না। যাকে আগেন যদি আমি একটা এক্সাম্পল দিতে পারি, ফায়ার ফাইটারকে কি বলেন? কি বলবো, নিরাপত্তা রক্ষী, বা হ্যাঁ, যারা সবসময় ডেফিনেটলি কোনো সমস্যা হলে ঝাঁপিয়ে পড়বে। মানে ওটা বেঙ্গলি ওয়ার্ডটা কি, ফায়ার ফাইটার যাই আছে হয়তো। তো ধরুন আগুন লেগেছে, এখন আপনি কি ফায়ার ফাইটার্সকে দমকলে ডাকবেন, ওরা এসে ফায়ার ফাইটিং করবেন। এখন যা আপনি প্রশ্ন করলেন ওটার এই উদাহরণ দিয়ে আমি চেষ্টা করছি বোঝানো। এখন ফায়ার ফাইটার যে আছে ওটা কি আগুনের ভিতরে গিয়ে এই আগুনটা বোঝাবার চেষ্টা করবে? বাইরে থেকে আগুনটাকে বোঝাবে, বাইরে থেকে আগুনটা বোঝাবার চেষ্টা করবে। যদি ভিতরে চলে যায় তাহলে কি হবে? সেও বার্ন হয়ে যাওয়ার চান্স থাকবে। আমরা ওটাই করছি, আমরা অ্যাঙ্গারের ভিতরে গিয়ে ওটাকে হ্যান্ডেল করছি। যদি আমার অ্যাঙ্গার এসেছে কাজের জন্যে, আমি অ্যাঙ্গারটাকে ডিস্টেন্স থেকে যদি হ্যান্ডেল করি তাহলে আমি বার্ন হব না। হ্যাঁ, আমি অ্যাঙ্গার নয়, অ্যাঙ্গার হয়েছে, সিচুয়েশনের দরকার আছে, আমার ছেলে হয়তো কিছু বদমাইশি করেছে, ওকে আমাকে একটা পিটাতেই হবে। কিন্তু যদি আমি এখন ঘুষে যাই ওর ভিতরে, কি করে তুমি এটা করলে, এই ওই সময় ভায়োলেন্ট নেচারে হয়তো আমি নিজেকেও হার্ম করব আর হয়তো ছেলেকেও হার্ম করে দেবো। বাট আমি বাইরে থেকে ওটাকে যদি হ্যান্ডেল করি, ওটা হচ্ছে মানে এক্সাম্পল অফ আগুনের ভিতরে আমি গিয়ে আগুনটা বোঝাবো, সেটা কোনোদিন হয় না। আর আমি যদি একটা সিচুয়েশনটাকে অ্যাসেস করেছি, আরে ভাই এই ছেলেটা এরকম একটা কাজটা করে দিয়েছে, করতেই পারে, মানুষ আছে, এখন ওটাকে আমাকে ডিসিপ্লিন করতে হবে। সো আই স্টে অ্যাওয়ে একটু ডিস্টেন্স ফ্রম দ্য সিচুয়েশন অ্যান্ড আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন। ওই সিচুয়েশনটা ওখানেই হলো, শেষ হলো, আমি আমারটা ওভারটা আর যা ডিসিপ্লিনের দরকার ছিল সেটাও হয়ে গেছে। কিন্তু মানুষ অত আসক্ত হয়ে যায় জিনিসটাকে, সে ওর সিচুয়েশনের মধ্যে ঢুকে যায়, আর সিচুয়েশনের মধ্যে ঢুকলে নিজেকেও নষ্ট করে, আশপাশ যা মানুষ আছে ওকেও নষ্ট করে, পুরো জিনিসটাই গন্ডগোল হয়ে যায়। সাংঘাতিক। আমি জানি না আমার দর্শকদের এটা কেমন লাগছে, বাট আমি কিন্তু সত্যি কথা বলতে কি, আমি কিন্তু একটু শর্ট টেম্পার যেটা বলা হয় আর কি, সেটা হয়, মানে আমাদের কাজের ক্ষেত্রে হয়, কিছু ভুল ত্রুটি হলো। কিন্তু আজকে আপনার কাছ থেকে লেসনটা পেয়ে এটা অন্তত আমি অ্যাডপ্ট করলাম যে সত্যি ওইটার মধ্যে না ঢুকে ওটাকে বাইরে থেকে ট্যাকেল করাটা অনেক ইজি। ওটাই হচ্ছে একটা ভালো এক্সাম্পল, একটা ইজি এক্সাম্পল দেবো, এটা হয়তো একটু ডিফিকাল্ট টু রিলেট। একজন আমার ভিজিটার আমার পডকাস্টে এসেছিলেন, উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, সো ক্রেডিট টু হিম। ধরুন আমাকে একটা পায়ে চোট লেগে গেল, এখন উনি খুব একটা ভালো এক্সাম্পল দিলেন কি ভাই আমার পায়ে চোট এখন লেগে গেল, এখন আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত। আমি হ্যান্ডেল এভাবে করব কি, আমি ভাববো আমার মাইন্ডে কি ধরুন মলয়দাকে চোট লেগেছে, এখন আমি কি করব। তো যা আমি মলয়দার সঙ্গে করতাম, যদি ওনার পায়ে চোট লেগেছে আমি আমার সঙ্গে তাই করব। দেন আই এম ডিস্টেন্সিং মাইসেলফ ফ্রম দ্য প্রবলেম, আই এম নট দ্য প্রবলেম মাইসেলফ। যখন আমি এটা ভেবে নিই কি আমি প্রবলেম আছি,
তখন হয়ে যায় গন্ডগোল, তখন মাথাটা কোলাপস করে যায়, তখন কাজ করে না ব্রেন মাথা। কোলাপস করে। আর যখন আমি আমার প্রবলেমটাকে আলাদা আর আমি আলাদা হয়ে যদি প্রবলেমটাকে দেখি, ইভেন ইফ ইট ইজ উইথ মি, আমার সঙ্গেই হচ্ছে কিন্তু আমি প্রবলেমটাকে আলাদা দেখছি আর আমার মাইন্ডটা আলাদা আছে, তখন আমি একটা যখন প্রবলেমের থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে নিচ্ছি, আমি ওই প্রবলেমের পার্ট হচ্ছি না, আমি সলিউশনের পার্ট হচ্ছি। গ্রেট। অ্যান্ড ওই প্রবলেমের পার্ট হওয়া মানেই স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন। এবং এটা তো সত্যি কথা, আজকের দিনে মানুষের সাইকোলজিস্টদের কাছে যাচ্ছে, কাউন্সিলরদের কাছে যাচ্ছে, কারণ এই হাইপার টেনশন এবং এই যে এই সমস্যাগুলো মানুষের কিন্তু বাড়ছে দিনকে দিন। তো সেটার জন্যই বলছেন আপনারও এই মিশন স্টাডি গীতা। ইয়েস, সো যদি আমরা মানে ইফ ইউ গো ডিপার, নট ডিপার রাদার, ইভেন ইফ দ্য সারফেস লেভেল, গীতা স্টার্ট হয়েছে কখন? একটা মেন্টাল ক্রাইসিস থেকে তো স্টার্ট হয়েছে। সো ইট ইজ আ সলিউশন ফর অল মেন্টাল ক্রাইসিস। তো আমরা আজকে যা ফেস করছি, সব মেন্টাল ক্রাইসিস আছে, মেন্টাল হেলথ ক্রাইসিস আছে। তো গীতা তো স্টার্টই হচ্ছে মেন্টাল ক্রাইসিস থেকে। অ্যান্ড নট অনলি মেন্টাল ক্রাইসিস থেকে স্টার্ট হচ্ছে, আমরা অর্জুন বলি কিন্তু আমরা অর্জুনের ক্যারেক্টারটাকে ইম্যাজিন করতে পারি না কি অর্জুন কে, হোয়াট ইজ অর্জুন। অর্জুন ইজ প্রবাবলি 10 সচিন তেন্ডুলকার কম্বাইন্ড টুগেদার ইন টুডেজ টাইম। যদি আমরা এক্সাম্পল দিই, মানে ওকে বলা হয় মানুষের মধ্যে শের, মানে একদম একদম ওই রকম মানুষ আপনার মেন্টাল হেলথ ক্রাইসিসে আসছে। তার মানে কি, মেন্টাল হেলথ ক্রাইসিস ডাজ নট লিমিট টু ওনলি দ্য উইক। শুধু একটা যা মানে মেন্টালি যদি কেউ উইক আছে শুধু ওকেই ধরবে এরকম নয়, ইট ক্যান হ্যাপেন টু এনিওয়ান, দ্যাট ইজ দ্য এক্সাম্পল। অ্যান্ড ইট স্টার্টস ফ্রম আ মেন্টাল ক্রাইসিস। তো গীতা ইজ আ সলিউশন ফর অল মেন্টাল ক্রাইসিস অনলি, এর মধ্যে রিলিজিয়াসের কোনো ব্যাপারই না। অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল মানে সলিউশন ফর টুডেজ টাইম। আজকের এরকম আমাকে তো মনে হচ্ছে কি এই আজকের সময় হিসাবে এটাকে তৈরি করা হয়েছে। 5,000 বছর আগে কৃষ্ণ এটা ভেবেছেন কি এরকম সময়টা আসবে, ওর জন্যই এটা তৈরি করা হয়েছে। কিন্তু একটা দুঃখের ব্যাপার আছে কি আমরা এটাকে রিলিজিয়াস বই ধরে আর এর ভিতরে যাচ্ছি না। আমি মানে অনেক মানুষকে চিনি, আমরা তো প্রায় 8-10 হাজার কপি গীতা ডিস্ট্রিবিউট করে দিয়েছি, সবাই প্রণাম করে, সবাই মাথায় লাগায়, কিন্তু 1%ও পড়ে না, 99% পড়েনি। আর 99ও আমি বলতে হবে কেন 100 বলতে পারি না বলে 99 বলছি। তো যতই গীতা আমি দেব বা ধরুন 2 মাস পরে কেউ আমার সঙ্গে আবার দেখা হলো, আরে নিশান তুমি যা গীতা দিয়েছিলে না আমি খুব ভালো করে মন্দিরে রেখেছি বা আমার বেড সাইডে রেখেছি, এবারে পড়েছো না? পড়ে তো নেই। সো দ্যাট ইজ দ্য প্রবলেম, কি মানুষ এটা পড়ছে না। আমি এটাও জানি, এটা তো মাত্র 700 ভার্স, ঠিক আছে, একটা আমি গীতা দেখেছি, একটা A4 পেজে ফ্রন্ট ব্যাক মিলে পুরো গীতা এসে গেল, ছোট ইনফ্যাক্ট পকেট গীতাও তো পকেট গীতাও পাওয়া যায়, একটা কাগজে ওটাকে ফোল্ড করে ওয়ালেটে রাখা। এখন ঠিক আছে আপনি রাখুন, কিন্তু পড়ুন তো কি আছে, না পড়লে ওটা কাগজ পকেটে রাখা বা মন্দিরে রাখা বা বেড সাইডে টেবিলে, এক্স্যাক্টলি, মানে এটা তো কোনো স্পিরিচুয়াল যন্ত্রম নয় যেটাকে রেখে দিলেই পজিটিভ হবে। ওটা হয় যে একটা প্লাসিবো এফেক্ট যাকে বলা হয়, কি যদি আমার গীতা আমার সঙ্গে আছে আমি একটা নিজে একটা মাইন্ডে একটা ভালো ফিল করি, এবং একটা মেবি হয়তো শ্রীকৃষ্ণের একটা উইশ থাকবে আমার সঙ্গে, দ্যাটস ওকে, বাট দ্যাট ইজ অল প্লাসিবো এফেক্ট যাকে বলা হয়, কি ভাই ওটা আমার নিজে এনার্জিটাকে হেল্প করছে। সো গীতায় কিছু করছে না, আমি নিজের এনার্জি আমার যা আছে ওটা একটু পজিটিভ হয়ে যাচ্ছে, জাস্ট বিকজ আই ফিল দ্যাট হ্যাঁ সামওয়ান ইজ উইথ মি। বাট ওর আসল জিনিস হবে যখন আপনি ওনাকে পড়বেন, কি কৃষ্ণ যদি দেখুন দুটো ভাগ আছে, একটা আইদার মানুষ রিলিজিয়াস আছে বা নন রিলিজিয়াস আছে। তো এখন প্রবলেমটা কি হচ্ছে, যা নন রিলিজিয়াস আছে ও ভাবছে গীতা তো আমার জন্যই নয়, আমি তো নন রিলিজিয়াস, আমি কী করবো পড়ে। আর যে রিলিজিয়াস আছে ও শুধু প্রণাম করে ছেড়ে দিচ্ছে। তো অ্যাটলিস্ট রিলিজিয়াস মানুষকে আমি এটা বলি কি তুমি যদি কৃষ্ণকে অতই মানো তাহলে অ্যাটলিস্ট শোনো তো কি উনি কী বলেছেন। ঠিক। আর নন রিলিজিয়াসকে এটা বলি কি ভাই এর মধ্যে রিলিজিয়াস কোনো ব্যাপারই না, কোনো এটা একদম ডেইলি লাইফস্টাইলের সঙ্গে এটা কোনো পুজো নেই, কোনো রিচুয়াল নেই, কোনো মন্ত্র নেই, কোনো জাপ নেই, কিচ্ছু নেই। ইট ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং লাইফ। ঠিক। আর দুজনই পড়ছে না, না রিলিজিয়াস লোক পড়ছে না নন রিলিজিয়াস লোক পড়ছে। নিশানবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে এতটা সময় দিলেন এবং সত্যি আজকে গীতা সম্বন্ধে
অজানা ভুল ধারণাও আজকে আমারও অনেকটা ক্লিয়ার হলো। আশা করি আপনাদেরও ভালো লাগলো, এবং আপনারা এই যে নিচের ডেসক্রিপশানে ওনার লিঙ্ক দেওয়া রইলো, আপনাদেরও যদি কারোর এইরকম গীতার সংগ্রহ করার দরকার পড়ে আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে, উনি নিশ্চয়ই আপনাদের সাথে থাকবে। বাট যাওয়ার আগে যদি অডিয়েন্সদের আপনি কিছু বলতে চান। নিশ্চয়ই। তো এই গীতাটা বইটা আমরা ফ্রি অফ কস্ট সেবা হিসাবে আমরা ডিস্ট্রিবিউট করি। আপনি studygeeta.in যা লিঙ্ক ইনি দেবেন ডিসক্রিপশানে, সেটাও গিয়ে আপনি নিজের জন্য একটা গীতা ইমিডিয়েটলি করতে পারেন। আমরা ফ্রি অফ কস্ট ওটাকে পাঠিয়ে দেব, সেটা আমাদের সেবার একটা অংশ আছে। অ্যান্ড বাট রিকোয়েস্ট একটাই, পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা শুধু গিয়ে কালেকশনে রেখে দেবেন তাহলে কোনো লাভ নেই। সো ওটাকে স্টাডি করুন। আর যেরকম আমরা বলেছি স্টাডির সময় পিছনে রেফারেন্সেস দেওয়া আছে, এদেরকে লেকচারগুলো যখন শুনবেন তখন বেটার আপনি বুঝতে পারবেন। অ্যান্ড একটাই রিকোয়েস্ট কি, শুধু এটা আমার লাইফে চেঞ্জ করেনি, আমি অনেক লোকের লাইফ জানি যা গীতা পড়ে চেঞ্জ হয়েছে। অ্যান্ড স্পেশালি অনেক মানুষ, স্পেশালি দ্য ইউথ, দ্য জেনজি, দে আর টুডে বিট লস্ট, মানে জানে না জীবনে কী আছে, কেন কারেন্টলি দ্য টাইমস আর টাফ। সেটা সবসময় টাফ হতে থাকে, তো আগে আরও টাফ হবে। তো ওই জন্য এই জিনিসটা খুব হেল্প করে। জাস্ট লাইক আমি বলেছিলাম কি, একটা যদি ক্ল্যারিটি চলে আসে, মানুষটা যতই বড় কষ্ট হোক না কেন, সামনে যতই বড় প্রবলেম হোক না কেন, যদি ক্ল্যারিটি চলে আসে না, আমি বড় থেকে বড় প্রবলেম সলভ করতে পারবো। কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, মানে ক্ল্যারিটি চলে আসে কি করতে হবে। যখন আমি এটা জেনে যাই কি করতে হবে, বড় থেকে বড় জিনিসটাও আমি ফাইট করতে পারবো। আর যদি ক্ল্যারিটি না থাকে, আমি ছোট জিনিস দিয়েই আমার টেনশন হয়ে যাবে, অ্যান্ড ওটা মানুষটাকে সুসাইড দিকে নিয়ে যাচ্ছে। তো একটাই রিকোয়েস্ট কি, নট অনলি নিজে পড়ুন, বা যদি কেউ আপনার কাছে মানুষ আছে যা আপনি দেখতে পাচ্ছেন কেউ একটা মেন্টালি ডিপ্রেসড আছে বা কোনো কষ্ট দিয়ে যাচ্ছে লাইফে, ওকে প্লিজ সাজেস্ট করুন কি এটা পড়বে, বা আমাদের সঙ্গেও ডাইরেক্ট সম্পর্ক করতে পারেন। আমরা নিজে দিয়েও হেল্প করার চেষ্টা করি গীতাটা পড়ার সম্বন্ধে, ওটা বোঝার সম্বন্ধে, লাইফে কি প্রবলেম চলছে ওটা যতগুলো আমরা হেল্প করতে পারি, উই ট্রাই টু হেল্প। তো নট অনলি ইয়োর সেলফ, কোনো আপনার আশপাশে যত এরকম যদি কেউ মানুষ আছে যা এক লো ফিল করছে, ওদেরকে অবশ্য দেবেন। অ্যান্ড না জানে আপনি জানা আনজানায় হয়তো কোনো একটা জীবনটা বাঁচাতে পারেন। ঠিক ঠিক কথা, ওটাই আমাদের একটা ছোট চেষ্টা। ভালো থাকবেন আপনারা, আপনিও। থ্যাংক ইউ, নমস্কার।